জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী। চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার পাওয়ায় গণসংবর্ধনা, স্বাগত জানালেন উচ্ছ্বসিত নেতাকর্মীরা। রংপুরে দুর্বৃত্তদের গুলিতে জাপানি নাগরিক নিহত। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ। গাইবান্ধায় এমপির গুলিতে শিশু আহতের ঘটনার 2 দিন পেরিয়ে গেলেও অস্ত্র জব্দ করেনি পুলিশ, বলছে পরিবারের অভিযোগ পেলে মামলা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুজাহিদের সঙ্গে কারাগারে দেখা করলেন তার 5 আইনজীবী। রিভিউ আবেদনের সিদ্ধান্ত। এবং সংস্কারের অভাবে খানাখন্দে পরিণত হয়েছে পর্যটন শহর কক্সবাজারের বেশিরভাগ সড়ক। মৌসুম চলায় ভোগান্তি পোহাচ্ছেন পর্যটকরা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি সৌমিত্র শুভ্র। নিউ ইয়র্কে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ এবং তথ্য প্রযুক্তি খাতে অগ্রগতির স্বীকৃতি ITU অ্যাওয়ার্ড গ্রহণ শেষে দেশে ফিরে বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীকে। জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দিয়ে ঢাকায় এসে উৎসবমুখর পরিবেশে গণভবনে ফেরেন প্রধানমন্ত্রী। ধরিত্রীর সুরক্ষায় বাংলাদেশ এখন দৃষ্টান্ত। স্বীকৃতি মিলেছে জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননায়। অর্জন রয়েছে তৃণমূল পর্যন্ত সফলভাবে তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও। আর এত সব অর্জন নিয়ে দেশে ফেরায় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে তাই শনিবার সকাল থেকে সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের এই অপেক্ষা। আসলে এটা তো একটা বিশাল অর্জন। বাংলাদেশের সর্বস্তরের মানুষ নেত্রীকে অভিনন্দন জানাতে চায়। এই জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী পাশাপাশি বিভিন্ন পেশার শ্রেণীর মানুষরা সবাই আজকে এখানে দাঁড়িয়ে আমাদের নেত্রীকে অভিনন্দন জানাবে। আমাদের নেতাকর্মীরা আসবে এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লোকজন আসা শুরু করেছে। আমরা এখানে দাঁড়িয়ে নেত্রীকে আমরা হাত নেড়ে সম্বর্ধনা জানাবো। দুপুর 1টার কিছু সময় পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। ভিআইপি লাউঞ্জে তাকে ফুলের শুভেচ্ছায় স্বাগত জানান মন্ত্রিসভার সদস্য সহ আওয়ামী লীগ এবং 14 দলের সিনিয়র নেতারা। মন্ত্রিসভার সদস্যরা মনে করেন এই অর্জন বাংলাদেশের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে অনেক। বাংলাদেশের কন্যা নন, তিনি এখন ধরিত্রী কন্যা, এবং আমি মনে করি সেই দায়িত্ব নিয়ে আজকে উনি কেমন নন, আজকে আমাদের নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে বাংলাদেশকে নেতৃত্ব নিতে জলবায়ু পরিবর্তনের এই লড়াইয়ে। আর আইসিটির ক্ষেত্রে বাংলাদেশ নিশ্চিতভাবে এগিয়ে গেছে, আমাদের তরুণরা এগিয়ে এসছেন, বাংলাদেশ এগিয়ে যাবে। এই ধরনের স্বীকৃতিগুলো আমাদের জনগণকে উৎসাহিত করবে, আমাদের মানুষকে আরো বেশি করে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগাবে। সেই হিসাবে এই পদকটা আমাদের সমগ্র জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের অগ্রগতির ধারাকে আরো গতিশীল করবে। বিমানবন্দরের অভ্যর্থনা শেষে প্রধানমন্ত্রী রওনা হন গণভবনের উদ্দেশ্যে। কুড়িল বিশ্ব রোড থেকে বনানী মহাখালী হয়ে গণভবন পর্যন্ত রাস্তার দুপাশে ছিল উৎসুক জনতার ঢল। তাদের হাতে ছিল জাতীয় পতাকা সহ বিভিন্ন স্লোগান লেখা ব্যানার ফেস্টুন। ঢাক ঢোলের বাদ্যে উৎসবমুখর জনতা স্বাগত জানায় প্রধানমন্ত্রীকে, উদযাপন করে বাংলাদেশের অর্জনকে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। এদিকে দীর্ঘ যাত্রা আর গণসংবর্ধনা শেষে রাষ্ট্রীয় বাসভবনে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় গণভবনে শিল্পী, সাহিত্যিক ও ক্রীড়াবিদ বিশিষ্টজনরা তাকে শুভেচ্ছা জানান। গণভবনে এ সময় বিশিষ্টজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদের বেশ কজন সদস্য ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ। শুভেচ্ছা জ্ঞাপন শেষে বিশিষ্টজনরা বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় উন্নত বিশ্বের দেশগুলো যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল, সেখানে স্বল্পোন্নত বাংলাদেশের এমন নেতৃত্ব বিশ্ববাসীকে নতুন বাংলাদেশ চিনিয়েছে।
বিমানবন্দর থেকে বর্ণাঢ্য সড়ক সংবর্ধনা শেষে বেলা 2টায় গণভবনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দলমত নির্বিশেষে সাধারণ মানুষের ভালোবাসা সিক্ত প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান বিশিষ্টজনরা। পরিবেশের ভারসাম্য রক্ষা আর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিচক্ষণ নেতৃত্ব দেয়া প্রধানমন্ত্রীর এই সম্মান অর্জন আনন্দের যে বার্তা সঞ্চার করেছে দেশব্যাপী, তারই সঙ্গে তাল মিলিয়ে বিশিষ্ট সঙ্গীত শিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে উচ্চারিত হয় আনন্দ লোকে মঙ্গলা লোকে। এরপর বেশ কিছু সময় বিশিষ্টজনদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তাকে শুভেচ্ছা জানাতে আসা বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের সঙ্গে এবারের সফরে বাংলাদেশের অবস্থানের বিষয়ে কথা বলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর শেষে বিশিষ্টজনরা জানান, শেখ হাসিনার এই অর্জন পুরো বিশ্ববাসীর কাছে যেমন বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে, ঠিক তেমনি পরিবেশ রক্ষায় দেশের সাধারণ মানুষকে আরও উৎসাহী করবে এই আন্তর্জাতিক স্বীকৃতি। তার নেতৃত্বে দেশ যে কতটা সমৃদ্ধ হয়ে চলেছে তার একটি আন্তর্জাতিক স্বীকৃতি বলে আমি মনে করি। এটা দেশের সার্বিক উন্নয়নের পেছনে ওর যে ভূমিকা রয়েছে এবং আমাদের জাতীয় জীবন যে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হচ্ছে তারই একটি আন্তর্জাতিক স্বীকৃতি। উন্নত দেশগুলোর অনাচার এবং অত্যাচারই কিন্তু এটা হচ্ছে। এই বিষয়গুলো যে সাহসের সঙ্গে শেখ হাসিনা যেভাবে তুলে ধরতে পেরেছেন, এটা আমাদের জন্য গৌরবের। এটা প্রধানমন্ত্রীকে উপলক্ষ করে এটা বাংলাদেশের অর্জন এবং বাংলাদেশের মানুষের অর্জন এবং পরিবেশ সেহেতু আমি মনে করি যে তৃতীয় বিশ্বের অর্জন। জলবায়ু বৈশ্বিক উষ্ণতা কিভাবে মোকাবিলা করতে হয় সেই রেজিলিয়েন্স শো করার জন্য যে নেতৃত্বসুলভ মানসিকতা দরকার, নিজেদের উদ্যোগ দরকার, সেটা আমরা যে নিয়েছি সেই রিকগনিশনের মধ্যে দিয়ে বাংলাদেশের কর্তৃত্ব অন্তত এই সমস্ত দেশগুলি সেটি সুপ্রতিষ্ঠিত হলো। আমরা এখানে এসেছি যেটা যে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্বোধনা জানাতে। অবশ্যই এটা এখানে মূল উদ্দেশ্য। জাতিসংঘ সহ বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থানের পাশাপাশি বিভিন্ন দিক নিয়ে দেশবাসীকে অবগত করতে রোববার সকাল 11:30টায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের নিউ ইয়র্ক সফরে 2টি পুরস্কার অর্জন বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর AK আব্দুল মোমেন। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, LDCর চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় দেশের নেতৃত্বের ইমেজ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আমরা একই সেশনে দুইটা অ্যাওয়ার্ড পেয়েছি। এই অ্যাওয়ার্ডটা আমাদের অনেক দূর নিয়ে যাবে, ক্লাইমেটের ক্ষেত্রে এবং ডিজিটালের ক্ষেত্রে। SDGর ইভেন্টে ছিলেন, সেখানে শুধু তিনি বক্তব্য দেন নাই, তিনি সেখানে সেশন কো-চেয়ার করেছেন। দিজ আর হিস্টোরিক ইভেন্টস। তারপরে তিনি পিস কিপিং সামিট করেছেন। সেই সামিটে আপনার বাংলাদেশের পুরো প্রশংসা অন্যান্য দেশ করেছে, জাপান, ইন্ডিয়া, USA, চায়না। দিজ ম্যাটার্স ফর আস। এই সবগুলোর সাথে আমাদের দ্বিপাক্ষিক আলোচনা খুব ফলপ্রসূ হয়েছে। So which means these will also lead to better future for Bangladesh. বিশ্বে যখন বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত হয়েছে, তখন পরিকল্পিতভাবে একটি মহল আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করছে। সকালে লন্ডন থেকে ফেরার পথে সিলেটে ওসমানী বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় প্রধানমন্ত্রী একথা বলেছেন বলে জানিয়েছেন সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান। প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময়ের পর সাংবাদিকদের একথা জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে মুহূর্তে সমস্ত বিশ্বে বাংলাদেশের নেতৃত্ব, বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের মানুষের কাছে, বিশ্ব নেতৃবৃন্দের কাছে যখন এটা একটা অত্যন্ত সম্মানজনক অবস্থায় পৌঁছেছে, ঠিক সেই মুহূর্তে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশে সৃষ্টি করা হচ্ছে, যেগুলো মূলত দেশের ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্যই। এই সমস্ত বিষয়ে তিনি দেশবাসীকে সজাগ থাকার কথা বলেছেন। রংপুরে এক জাপানি নাগরিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্না নামের এক রিকশা চালক, ভাড়া বাসার মালিক এবং যে বাড়ির সামনে হত্যাকাণ্ডটি ঘটে সেই বাড়ির মালিককে আটক করা হয়েছে। স্থানীয়রা জানায়, বিশেষ প্রজাতির থেকে মানিক সরকারের পাঠানো তথ্য, শাকিল মাহমুদের পাঠানো ছবিতে ডেস্ক রিপোর্ট। অন্যান্য দিনের মতোই রংপুর শহরের মুন্সিপাড়ার ভাড়া বাসা থেকে বের হয়ে রিকশায় করে আলুটারিতে ঘাসের জমি দেখতে যাচ্ছিলেন ওসি কনিও। মূল সড়ক থেকে 20 থেকে 25 গজ দূরে যেতেই তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। একটা মোটরসাইকেল ওখানে দাঁড়ানো ছিল,
দুইজন লোক ওই দিক থেকে আসার পরে স্টেপ করার পর পালা গেছে আর কি। এখান থেকে মারিয়ে দৌড় দিয়ে মোটরসাইকেল টানতে টানতে একটা লাইট কুচ করে দাঁড় করা ছিল। এই মারিয়ে মোটামুটি শব্দ পাওয়ার পরেই ওখান থেকে যা দুজনে মোটরসাইকেল উঠে চলে গেছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনি মৃত বলে জানান। গুলি হচ্ছে আমরা বলি যে খাসার জাস্ট নিচে, বুকের আর কি নিচে সামনের দিকে, আর গোলায়ও হয়তো একটা ছিল ইনজুরির মতো এই অবস্থা। আমি তাকে মৃত্যু অবস্থায় পেয়েছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই ব্যাপারে কথা বলতে অসম্মতি জানায় পুলিশ। এটা বিদেশি নাগরিক, এটা কি আছে না আছে আমরা এটা ডিটেল তদন্ত ছাড়া আমি কথা বলতে পারবো না। আমি সরি। ওসি কোনিওর বাড়িওয়ালা জানান তার পরিবারের 3 সদস্য বহুদিন থেকেই জাপানে থাকেন। তারই সূত্র ধরে কোনিওর সঙ্গে তার পরিচয়। বাচ্চাদের প্রতি তার একটা সৎকন্যা ছিল এবং সে সবসময় বাচ্চা স্কুলে যেত এবং প্রকৃতির বিভিন্ন জায়গায় সে ছবি তোলে। উনি যে প্রকৃতির লোক ছিল তাতে ওনার শত্রু থাকার কথা না। উনি সবাইকে সালাম দিত এবং জিজ্ঞেস করতো যে কেমন আছেন। খুবই ভালো ছিল, অমায়িক ব্যবহার ছিল। মূলত আলুটারি এলাকায় 2 একর জমি লিজ নিয়ে ন্যাপিয়ার ঘাস আবাদ করছিলেন ওসি কোনিও। প্রায় প্রতিদিনই ঘাসের জমি দেখতে আলুটারিতে যাতায়াত করতেন তিনি। সময় সংবাদ, রংপুর। বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে পরিকল্পিতভাবে বিদেশিদের হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। বিকেলে মাদারীপুরের রাজৈরের সাধুর ব্রিজ এলাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। মানুষ জ্বালিয়ে হত্যা করেছে, পেট্রোল বোমা দিয়ে হত্যা করেছে, সম্পদ নষ্ট করেছে। তারা যখন সেগুলো করেও ব্যর্থ হয়েছে, তখন আন্তর্জাতিকভাবে এই দেশকে একটা কার্যকর রাষ্ট্র পরিণত করার জন্যই তাদেরই এই একটা পরিকল্পিতভাবে এই কাজগুলো করছে বলে আমি মনে করি। তা না হলে এই একজন জাপানি পর্যটক সে রংপুরে হাঁটছে, তার উপরে কেন এই ধরনের আক্রমণ এবং তাকে হত্যা করা হবে কেন? এটাই সুস্পষ্ট প্রমাণিত যে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র পরিণত করারই একটা গভীর ষড়যন্ত্র নিয়ে তারা এই কাজগুলো করছে। নিরাপত্তার স্বার্থে চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিদেশিদের তালিকা চেয়ে চিঠি দিয়েছে পুলিশ। কয়েকদিনের ব্যবধানে ঢাকা এবং রংপুরে 2 বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের শিকার হওয়ায় এ তালিকা চাওয়া হয়েছে। পুলিশ জানায় নানা সূত্র ধরে 5000-এরও বেশি বিদেশি নাগরিক চট্টগ্রামে অবস্থান করছেন। রাজধানী ঢাকার পর এই সংখ্যা সর্বোচ্চ। তাই তাদের গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে খুলশী এলাকায় অবস্থিত বিভিন্ন দেশের সহকারী দূতাবাস ও কনসুলার অফিসগুলোর পাশাপাশি বিদেশিদের অবস্থান রয়েছে এমন সব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা যে সমস্ত এলাকায় বিদেশি নাগরিক বসবাস করছে তাদের ওই সমস্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছি। সেখানে পেট্রোলিং বাড়িয়েছি, চেকপোস্টের সংখ্যা বাড়িয়েছি এবং গোয়েন্দা নজরদারি বাড়িয়েছি। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে যে সমস্ত বিদেশিরা কর্মরত আছেন তাদের তালিকা তৈরি করে যাতে তাদেরকে আরও সুনির্দিষ্টভাবে আরও ভালোভাবে যাতে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা যায় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। বাংলার সময় আরও থাকছে। দাম কম থাকায় বিপাকে ময়মনসিংহের চামড়া ব্যবসায়ীরা। দুষ্টেন ট্যানারি মালিক ও পাইকারদের বিদেশি চাহিদা কমাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। গাইবান্ধার সুন্দরগঞ্জে সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের গুলিতে শিশু আহতের ঘটনার 2 দিন পেরিয়ে গেলেও এখনও অস্ত্র জব্দ করেনি পুলিশ। এছাড়া এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে গণমাধ্যমে ব্যাপক তোলপাড় হওয়ায় পুলিশ সুপার বলছেন সংসদ সদস্যের লাইসেন্স করা পিস্তল ও শটগান ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে বিশ্লেষকদের মতে সুশাসন ও প্রভাবশালী ব্যক্তিদের জবাবদিহি না থাকায় ঘটছে এ ধরনের ঘটনা। এটিকে রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতাও বলছেন তারা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। শুক্রবার গাইবান্ধার সুন্দরগঞ্জের ব্র্যাকমোড় এলাকায় গাড়ি থামিয়ে 4র্থ শ্রেণীর শিক্ষার্থী সৌরভকে ডাকেন স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। কিন্তু সৌরভ ডাকে সাড়া না দেয় ক্ষুব্ধ হয়ে সংসদ সদস্য তার পায়ে গুলি করেন। গুরুতর আহত অবস্থায় সৌরভকে ভর্তি করা হয় হাসপাতালে। পুলিশ বলছে সংসদ সদস্য লিটনের লাইসেন্স করা অস্ত্র জব্দের প্রক্রিয়া চলছে। কিন্তু ঘটনার 2 দিন পেরিয়ে গেলেও এখনো মামলা হলো না কেন, এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি জেলার পুলিশ সুপার। যেহেতু বাদী আছে, তার বাপ মা আছে, সবাই আছে, সুতরাং আমরা এখন যখন কেউ না থাকে তখন আমরা এটা করি। এখন তার বাপ মা আছে, তারা জানে ঘটনাটা। তার যে লাইসেন্সকৃত পিস্তলটি আছে, পিস্তলগুলো আমরা প্রত্যাহারের জন্য প্রক্রিয়া করছি। লাইসেন্স প্রদানকারী ডিএম প্রাপ্তাংশের জেলা প্রশাসক, সেখানে আমরা
অনুরোধ করেছি, তারা ব্যবস্থা নেবে। এদিকে বিশ্লেষকরা বলছেন, সুশাসনের অভাব, রাজনীতিতে সৎ, দক্ষ ও যোগ্য লোকের ক্রমশ কোণঠাসা হয়ে পড়া এবং রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণেই ঘটছে এসব ঘটনা। এটা আমাদের সামগ্রিক যে সুশাসনের একটা সংকট বিরাজ করছে আমাদের দেশে, সেটার সঙ্গে সরাসরিভাবে সম্পর্কযুক্ত। সৎ, দক্ষ, যোগ্য ব্যক্তিরা এখন রাজনীতির প্রতি আকৃষ্ট হচ্ছেন না। এটা রাজনৈতিক দল এবং রাজনীতির নেতৃত্বের ব্যর্থতা। যারা দুর্বৃত্তপনা করে তারাই রাজনীতির সঙ্গে এমনভাবে সম্পৃক্ত হয়েছে, কিংবা রাজনীতিরই এমন দুর্বৃত্তায়ন ঘটেছে যে যারা রাজনীতিতে সম্পৃক্ত হয় তারা দুর্বৃত্তের চরিত্র ধারণ করে। প্রশাসনেও একই জিনিস হয়ে যাচ্ছে, মানে প্রশাসনের নিয়োগ, পদোন্নতি বা বদলি ইত্যাদিও কিন্তু এখন আর দক্ষতার যোগ্যতার ভিত্তিতে হচ্ছে না। এটা রাজনীতির কারণে বা দলীয় কারণে বা অন্যান্য অর্থনৈতিক কারণে হচ্ছে। ফলে দুটা মিলিয়ে কিন্তু আমরা একটা খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে আছি। তারা আরো বলেন, আইন প্রণেতাদের বিরুদ্ধে যদি এ ধরনের ফৌজদারি অপরাধের অভিযোগ ওঠে, তবে সেটি গোটা সমাজ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলে। আইনের চোখে সবাই তো সমান। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে এমপি লিটনের সদস্যপদ বাতিল করে তার বিচারের দাবি জানিয়েছে সুশীল সমাজ। এছাড়া আমলযোগ্য অপরাধে পুলিশ নিজেই বাদী হয়ে মামলা দায়ের করতে পারে বলেও মত আইনজীবীদের। একজন গরিব মানুষ নানা প্রভাবের কারণে, ভয় ভীতির কারণে, নানা রকম এরকম কারণে সে বাদী হতে একটু সময় নিতেই পারে, কিন্তু রাষ্ট্র কেন সময় নিচ্ছে? রাষ্ট্র কেন তাকে এখন পর্যন্ত আইনে আছে, সে পুলিশ কেন এখনো তাকে আইনের আওতায় নিয়ে তাকে তার বিরুদ্ধে মামলা করছে না? যে কোনো আমলযোগ্য অপরাধের সংগঠন ঘটলে এটা পিআরবির 24 ধারা বিধান মোতাবেক পুলিশ সংশ্লিষ্ট আমলযোগ্য অপরাধের বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবশ্যই আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে পুলিশ নিজেও বাদী হতে পারে। ৭১-এ মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তার আইনজীবীদের রিভিউ আবেদন করার পরামর্শ দিয়েছেন। সকালে কেন্দ্রীয় কারাগারে তার আইনজীবীরা দেখা করতে গেলে তিনি এ পরামর্শ দেন। সকাল 10:30টার দিকে আইনজীবী শিশির মনির সহ 5 সদস্যের একটি দল কারাগারের ভেতরে প্রবেশ করেন। আধা ঘন্টা পর বের হয়ে এসে তিনি সাংবাদিকদের একথা জানান। মুজাহিদের আলবদর বাহিনীর প্রধান থাকার বিষয়টি সহ কয়েকটি বিষয়ে রিভিউ আবেদন করা হবে বলে জানান আইনজীবীরা। এর আগে গত বুধবার আপিলে ফাঁসির পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে ওই দিনই তা ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়া হয়। পরের দিন ট্রাইব্যুনাল মৃত্যু পরোয়ানা জারি করে কারাগারে পাঠান। উনি শারীরিকভাবে সুস্থ আছেন এবং মানসিকভাবে উনি অনড় এবং অবিচল আছেন। উনি আমাদেরকে আজকে নির্দেশনা দিয়েছেন আমরা যেন রিভিউ আবেদন দায়ের করার প্রস্তুতি গ্রহণ করি। উনি এই জাজমেন্টটি পূর্ণাঙ্গভাবে পর্যালোচনা করবেন এবং তিনি রিভিউ পিটিশন দায়ের করার পূর্ব মুহূর্তে আরেকবার উনি ওনার আইনজীবীদের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন। যে অভিযোগে ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, উনি মনে করেন রাষ্ট্রপক্ষ সুনির্দিষ্ট কোনো অভিযোগ ওনার বিরুদ্ধে আনতে সম্পূর্ণভাবে ব্যর্থ। মেডিকেল কলেজে পুনরায় ভর্তি পরীক্ষা নেওয়ার দাবিতে আগামীকাল সকাল 10টায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে মেডিকেলে ভর্তিচ্ছু ছাত্রছাত্রী, অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রমাণাদি নিয়ে চিত্র প্রদর্শনী ও গণস্বাক্ষর সংগ্রহ শেষে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সে সময় তারা প্রশ্নপত্র ফাঁস নিয়ে একটি নাটক মঞ্চায়ন করেন। পাশাপাশি মেডিকেলে চলমান ভর্তি কার্যক্রম বন্ধ করে আন্দোলন চলাকালে পুলিশের হাতে আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তিও দাবি করেন তারা। চিত্র প্রদর্শনীতে প্রশ্নপত্র ফাঁসের আলামত ছাড়াও গত কয়েকদিনের কর্মসূচিতে পুলিশের হাতে আন্দোলনরত শিক্ষার্থীদের নাজেহাল হওয়ার চিত্র দেখানো হয়। এ সময় সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন। এখানে বিভিন্ন এভিডেন্স আছে যে আমরা যেগুলা পরীক্ষার পর দিন থেকে পাওয়া শুরু করেছে, ইভেন পরীক্ষার আগের 2 দিন আগে থেকে এই এভিডেন্সগুলো ছিল। ভায়োলেন্স জাতীয় কিছু করিনি, আমরা শান্তিপূর্ণভাবে আগাচ্ছিলাম, কিন্তু আমাদের উপর যে নির্যাতনটা করা হয়েছে ওগুলো আমরা তুলে ধরেছি সবার সামনে। প্রত্যেকটা স্টুডেন্ট আগুন মশার হাতে দাঁড়াবে, তাদের হৃদয়ের যে কষ্ট, সেই কষ্টে জ্বলে যাবে এই দুর্নীতি। আমরা আমাদের মেধার সঠিক মূল্যায়ন চাই। ভবিষ্যতে প্রশ্নপত্র যদি কখনো কোনো দিন
কোনোদিন ফাঁস না হয়, এটা আমাদের চাওয়া। আর এবার পুনরায় পরীক্ষা নেওয়া হোক বাচ্চাদের। যাদের মেধার যোগ্যতা নেই, যোগ্যতাটার টাকার, এই ধরনের মানুষেরা মেডিকেলে ভর্তি হয়ে চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করুক আর কি, সেটা নৈতিক অবস্থান থেকে আমরা কোনোভাবেই চাই না। আগামীকাল 10টায় এখানে অভিভাবক শিক্ষার্থী সবাই একত্রিত হব, সারা বাংলার মানুষ সবাই একত্রিতভাবেই প্রধানমন্ত্রী কার্যালয়ে যাব। আমাদের দাবি একটাই, আমরা একটা ফেয়ারলি পরীক্ষা চাই। প্রধানমন্ত্রী দেশে ফিরছেন, আমরা জানি, আমরা আশাবাদী, আমরা বিশ্বাস করি যে উনি আমাদেরকে নিরাশ করবেন না। এদিকে আজও দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মেডিকেলে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। সকালে রাজশাহী মেডিকেল কলেজ গেটের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এ সময় তাদের সাথে সংহতি প্রকাশ করেন মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। এদিকে সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে ক্যাম্পাসে প্রতিবাদ র্যালি করেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বরিশালেও নতুন করে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে সকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। কোশ্চেনটা এমন ভাবে ফাঁস হয়েছে, যেরকম ফটোকপির কোশ্চেন যেভাবে বিক্রি হয় সেভাবে কোশ্চেনটা ফাঁস হয়েছে। প্রশ্ন ফাঁসের মাধ্যমে পরীক্ষা হয়েছে, তাই আমরা রি-এক্সাম চাই। পরীক্ষা আবার দিতে হবে, মেধাবীদের নিতে হবে। এরকম নোবেল প্রফেশনে তো এরকম চোরদের ভর্তি করা যায় না, তাই না? আমরা ওয়েট করতেছি প্রধানমন্ত্রী বাংলাদেশে আসার জন্য। আমরা আশা করি যে তার কাছে দাবি উত্থাপন করলে তিনি এটা মেনে নেবেন। আন্দোলনে আসছি একই দাবিতে যে আমাদের মেডিকেল পরীক্ষা বাতিল করা হোক। চাচ্ছি যাতে পরীক্ষাটা বাতিল হয়, কারণ আমরা যে পরিমাণ কষ্ট করছি সেই পরিমাণ আমরা কিছুই পাইনি। আমরা মেডিকেলের সাথে একত্রতা প্রকাশ করছি, কারণ আসলে যে পরীক্ষা হয়েছে এটা প্রশ্ন ফাঁস, এটা বিভিন্ন যে মিডিয়া বা ফেসবুক বা গণমাধ্যম, এটা অবভিয়াসলি আমরা নিজেরাই দেখছি, বা যারা চান্স পাচ্ছে তারা নিজেরাই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। লক্ষ্মীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নুরুদ্দিন নামের একজন নিহত হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলার মদনা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আহমদ সওদাগরের বাড়ির সামনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল নুরুদ্দিন ও তার সহযোগীরা। স্থানীয়রা টের পেয়ে তাদেরকে ধাওয়া করে। এ সময় নুরুদ্দিনকে আটক করে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। নুরুদ্দিনের বিরুদ্ধে চুরি ও ডাকাতি সহ 4টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। টেলিফোন পাওয়ার পরে আমি আইসিরে বললাম যে দ্রুত তুমি কোষাখালী যাও, তোমার পেট্রোল পার্টি সহ ওখানে কি হয়েছে দেখো। পরবর্তীতে সে ওখানে গেছে, যাওয়ার পরে বললো স্যার ওই এলাকায় শত শত লোক রাস্তার উপরে, এবং ওখানে ওই যে ওরা ডাকাত দলকে ঘেরাও করছে, করার পর বাকিরা পালাই গেছে। একজন ডাকাত করে ধরতে পারছে এবং ধরে ওই উত্তেজিত জনতা ঘটনাস্থলে তাদেরকে গণপিটুনি দেয়। নোয়াখালীতে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সম্পত্তির ওপর অবৈধভাবে গড়ে ওঠা এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই উচ্ছেদ অভিযান চালায়। এ সময় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী 3 বছরের মধ্যে 90% এবং 2021 সালের মধ্যে দেশের শতভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সকালে নাটোরের বড়ভিটা এলাকায় রাজলঙ্কা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শনের সময় একথা বলেন তিনি। লোডশেডিং নামে শব্দটি কিন্তু এখন আর বাংলাদেশে নেই। লোডশেডিং মানে কি? যদি বিদ্যুতের ঘাটতি থাকে, সেই জায়গার ঘাটতি পূরণের জন্য আরেক জায়গায় যদি বিদ্যুৎ নেই, তাহলে সেটাকে বলে লোডশেডিং। এখানে আমাদের যে ঘাটতিটা, সেটা আমাদের সাবস্টেশনের ঘাটতি। সুতরাং এই সাবস্টেশনগুলো সম্পূর্ণ হয়ে গেলে 90% জায়গায় বিদ্যুৎ পৌঁছাবো, আরবি জায়গায়। এবং 21 সালের মধ্যে সমস্ত যেগুলো ডিস্ট্রিবিউশন জায়গা আছে, সেগুলো 21 সালের মধ্যে ইনশাল্লাহ আমরা সর্বোপরি সব জায়গায় পৌঁছাতে পারবো। তবে 20% জায়গায় অফ গ্রিড এরিয়া, যেখানে আমরা সোলার এবং রিনিউয়েবল এনার্জির মাধ্যমে বিদ্যুৎ। সংস্কারের অভাবে খানাখন্দে পরিণত হয়েছে কক্সবাজার শহরের পর্যটন এলাকার বেশিরভাগ সড়ক। গুরুত্বপূর্ণ এসব সড়কে যানবাহন চলাচলে যেমন সমস্যা হচ্ছে, তেমনি পর্যটন মৌসুমে প্রতিদিনই চরম ভোগান্তি পোহাচ্ছেন পর্যটকরা। তবে মেয়র বলছেন, শিগগিরই এই সড়কগুলোর সংস্কার কাজ শুরু হবে। সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার বর্তমানে পর্যটন মৌসুম হওয়ায় প্রতিদিনই ছুটে আসছেন দেশি বিদেশি হাজারো পর্যটক। কিন্তু শহরের পর্যটন এলাকার হিলটপ সার্কিট হাউস, হোটেল মোটেল জোন, বিচ রোড, সুগন্ধা পয়েন্ট, হাসপাতাল সড়ক, গোলদিঘির পার ও বার্মিজ মার্কেট সড়কের বেহাল দশা। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বেড়াতে আসা পর্যটকরা। দিন দিন এসব সড়কের খানাখন্দক বড় বড় গর্তে পরিণত হওয়ায় যানবাহন চলাচলেও সমস্যার সৃষ্টি হচ্ছে। কক্সবাজারে লক্ষ লক্ষ পর্যটক আসে, কিন্তু আমরা গাড়ি চালাই, এখানে গাড়ি ঠিকভাবে চালাইতে পারি না। হয়তো সমুদ্র সৈকত দেখা অনেক উপলব্ধ হচ্ছি, ভালো লাগতেছে, কিন্তু রাস্তাঘাটে বেহাল অবস্থা দেখে অতটা ভালো লাগতেছে না। রাস্তার খুব বেহাল অবস্থা, যেখানে গর্ত গর্ত ভরা, রাস্তায় খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত এসব সড়ক সংস্কার করা না হলে পর্যটকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে বলে মনে করছেন হোটেল মালিক সমিতির নেতা। যে রাস্তাঘাটগুলো আছে তার বর্তমান অবস্থা ভয়াবহ খারাপ। এই রাস্তাগুলো দেখলে মনে হয় না বর্তমানে এখানে পৌরসভা বা প্রশাসন বলতে কিছু আছে। অবশ্য মেয়র জানালেন খুব শিগগিরই এসব সড়কের সংস্কার কাজ শুরু করা হবে। সরণি, তারপর আপনাদের সিগাল রোড, এগুলি অলরেডি কাজ শুরু হয়ে গেছে। তো বৃষ্টি কবলিত কারণে আমরা যথাসময়ে করতে পারি না। ইতিমধ্যে আমরা কাজগুলো আবার শুরু করব নতুনভাবে। পর্যটন শহর কক্সবাজারের এসব সড়কে প্রতিদিন প্রায় 10,000 যানবাহন চলাচল করে। সময় সংবাদ, কক্সবাজার। চামড়ার দাম কম থাকায় বিপাকে পড়েছেন ময়মনসিংহের চামড়া ব্যবসায়ীরা। বর্তমান বাজার দরে চামড়ার কেনা দামও উঠছে না বলে দাবি তাদের। ট্যানারি মালিক ও পাইকারি ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে চামড়ার দাম পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তাদের। তবে সংশ্লিষ্টরা বলছেন, বিদেশে চাহিদা ও দাম কমে যাওয়ায় ট্যানারি মালিকরা বেশি দামে চামড়া কিনছেন না। সাইমা কুন্দের তোলা ছবিতে হারুনুর রশিদের রিপোর্ট। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চামড়া কিনে বিপাকে পড়েছেন ময়মনসিংহ অঞ্চলের চামড়া ব্যবসায়ীরা। বাজারে চামড়া এনে কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ বিক্রেতারা। ধার দেনা করে চামড়া কিনে এখন চোখে অন্ধকার দেখছেন তারা। 2,500 থেকে 3,000 টাকায় কেনা চামড়ার দাম হচ্ছে 1,500 থেকে 2,000 টাকা। ট্যানারি মালিক ও বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চামড়ার দাম কমিয়ে দিয়েছে বলে অভিযোগ বিক্রেতাদের। ব্যবসা করছি, হ্যাঁ, অন্তবেড়ে দিতাম, আমরা বাড়ির 7-8 লাখ টাকার মাল কিনছি, 3 লাখ 3.5 লাখ টাকা দাম হয় বাজারও। ট্যানারির বাজারও গোরান বারে কিনে না মাল, যে আমরা কাঁচা মাল কিনছি 2200, 2300, 2400 টাকা করে, তারা দুইয়ের নিচে দাম চাও, লবণযুক্ত মাল। এটা সিন্ডিকেটের কারণে খুচরা বাজারে যা মাল কিনছে তারা সবাই তো এটা ভুক্তভোগী হইতেছে। তবে ট্যানারি সংশ্লিষ্টরা বলছেন, না বুঝে চামড়া কিনে মৌসুমী ব্যবসায়ীরা চামড়ার দাম বাড়িয়ে দিয়েছে। তাদের দাবি, বিদেশেও দাম কমে গেছে। বহির্বিশ্বে বাজার খারাপ, জানে বাংলাদেশে বাজার কমে গেছে গা। আর এটা সরকার যে রেট দিছে, এটা জনগণের রেটে কিনতে পারে নাই। গ্রামের রেট দিছে 40 থেকে 45 টাকা। তো এখন আমরা 40 থেকে 45 টাকা মাল ওরা বিক্রি করতে পারতেছে না, আমরাও কিনতেছি না। এদিকে বাজার ইজারাদাররা জানান, ট্যানারি মালিকরা চামড়া না কেনায় চামড়া ব্যবসায়ীদের সাথে ক্ষতির মুখে পড়েছেন তারাও। বিভিন্ন অঞ্চলের মানুষ চামড়া নিয়ে আসছে, তারা দিনের পর দিন থাকতেছে, খাইতেছে, তারা কোনো চামড়া বেচতে পারতেছে না, তারাও ক্ষতিগ্রস্ত হইতেছে, আমরাও ক্ষতিগ্রস্ত হইতেছি। চামড়া বেচলে আমরা ইজারা পাবো না, আমাদের টাকা আমরা উঠাইতে পারবো না। বৃহত্তর ময়মনসিংহ ছাড়াও সিলেট ও সুনামগঞ্জ থেকে চামড়া আসে শম্ভুগঞ্জের এই পাইকারি বাজারে। প্রতি কুরবানির ঈদ মৌসুমে 30 থেকে 40 কোটি টাকার চামড়া বেচা কেনা হয় এখানে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। আগামী ডিসেম্বর থেকে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে চট্টগ্রামে নৌবাহিনীর ঈশাখা ঘাটের ট্রেনিং ব্লকের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। আগামী ডিসেম্বরে ইনশাল্লাহ বহু প্রতীক্ষিত চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে কর্ণফুলী টানেল নির্মাণে ফিজিক্যাল কনস্ট্রাকশন ওয়ার্ক শুরু হবে এবং 2020 সালের ডিসেম্বরে শেষ হবে বলে আমরা আশা করছি। অনেকগুলো কানেক্টিভিটি থাকবে, এটা এশিয়ান হাইওয়ের সাথে এটা যুক্ত হবে। বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এস.কে. সিনহা। সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ.কে. খান আইন অনুষদ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এদিকে একই অনুষ্ঠানে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় হেফাজতে মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে নেওয়ার প্রবণতা ঠেকাতে আইন শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মিজানুর রহমান।
আমার বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। টেলিফোনে কথা বলে যে কোনো কারো জামিন দেবে, ইনজাংশন দেবে, কোনো রায় দেবে, সেই দিন চলে গিয়েছে। আপনারা দোয়া করবেন, এটা আর বাংলাদেশে হবে না। নিজেদেরকে এমন ভাবে গড়ে তুলতে হবে যে বাংলাদেশে যেন কখনো রাষ্ট্রীয় হেফাজতে কারো মৃত্যু হবে এটা তোমরা কোনোদিন গ্রহণ করবে না, এটাকে কোনোদিন তোমরা স্বীকৃতি দেবে না। কোনো হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দেবার যে প্রবণতা চলছে সেটিকে তোমরাই ঠেকিয়ে ফেলবে। এগুলো চলতে দেয়া যায় না কোনো সভ্য সমাজে। ময়মনসিংহে বাস চাপায় সিএনজি অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 4 জন। বিকেলে ময়মনসিংহ মুক্তাগাছা সড়কের 5 মাইল এলাকায় এ দুর্ঘটনা হয়। পুলিশ জানায় ময়মনসিংহমুখী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবুল শিকদার ও টেনু মিয়া নামে 2 জনের মৃত্যু হয়। পরে আহত 4 জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। রাজবাড়ীর পাংশা থেকে 6টি আগ্নেয়াস্ত্র ও 7 রাউন্ড গুলিসহ 2 চরমপন্থী নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশ সুপার জানান, গতরাতে বহলাডাঙ্গা গ্রামে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় চরমপন্থী অমল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আলী জামান ও তার সহযোগী ইদ্রিস বিশ্বাসকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে পাংশা সহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি সহ 4টি মামলা রয়েছে। ফেনীর মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রজনন এবং যৌন স্বাস্থ্য বিষয়টি পড়াতে শিক্ষকদের বিব্রত বোধের কারণে সঠিক তথ্য পাচ্ছে না শিক্ষার্থীরা। তবে এই বিষয়টি সম্পর্কে জানার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন শিক্ষার্থীরা। কিন্তু বিষয়টি নিয়ে সচেতন নয় স্কুল কর্তৃপক্ষ। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতার মুন্নার রিপোর্ট। কিশোর কিশোরীদের সচেতন করার উদ্দেশ্যে 2013 শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা ব্যবস্থা সিলেবাসে বাধ্যতামূলকভাবে যুক্ত করা হয় শারীরিক শিক্ষা বিষয়টি। 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত নতুন একটি অধ্যায় বয়সন্ধিকালের ব্যক্তিগত নিরাপত্তা, যৌন স্বাস্থ্য, নির্যাতন, নিপীড়ন ও প্রজনন সহ শারীরিক পরিবর্তনের বিভিন্ন বিষয় করণীয় এবং মোকাবেলার কলাকৌশল সম্পর্কে এসব পাঠ্য বইতে ধারণা দেওয়া হয়েছে। জেলায় মাধ্যমিক পর্যায়ে 240টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে স্বতন্ত্র 25টি ছাড়া বাকি সবগুলোই সহশিক্ষার প্রতিষ্ঠান। আর এসব সহশিক্ষার প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তকের এই বিষয়গুলো পড়তে ও পড়াতে বেশি বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে সবাইকে। আমাদের উচিত এটাকে সংকোচ বোধ না করে ক্লিয়ারলি এটা জানা। এই চ্যাপ্টারটা দেওয়ার ফলে আমরা অনেক ধরনের প্রাথমিক জ্ঞান লাভ করতে পারছি, ফলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়, তা থেকে আমরা লাভবান হচ্ছি। এই অধ্যায়টাতে কিছু শব্দ আছে যে শব্দগুলি সাধারণত ওদের এই বয়সের সাথে যায় না। কিছু শব্দ নিয়ে যখন তারা প্রশ্ন করে তখন আমরা বিব্রত বোধ করি। কিভাবে আমাদেরকে প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে পারে না, যার কারণে ওরা অনেক সময় অনেক কিছু জানে না বা আমরাও এটা বুঝাতে পারি না। যৌন সম্পর্কিত যে বিষয়গুলো আমরা আগে অভিভাবকরা বাচ্চাদেরকে বাসায় শেখাতাম, সেটা এখন তাদের পাঠ্য বইয়ে ইনক্লুডিং হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত সুবিধাজনক হয়েছে। ফেনী জেলা শিক্ষা কর্মকর্তা জানালেন, বিব্রত বোধের কারণে পাঠদানের সমস্যার কথা তিনি অবগত না। প্রজনন এবং যৌন স্বাস্থ্য বিষয়ে যে পাঠদান হচ্ছে শ্রেণীতে এবং এটা নিয়ে যে একটা সমস্যা হচ্ছে, এই বিষয়ে কোনো ইনফরমেশন বা কোনো তথ্য আমাকে কেউ অবহিত করেনি। সংশ্লিষ্টরা মনে করেন, ফেনী জেলার মাধ্যমিকে 2 লাখেরও বেশি শিক্ষার্থীকে স্পর্শকাতর এই বিষয়টির কৌশলী পাঠদানের জন্য শিক্ষকদের সংক্ষিপ্ত প্রশিক্ষণের প্রয়োজন। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সেতুতে বাড়তি টোল আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যানবাহনের চালকরা। তবে অভিযোগ অস্বীকার করেছে সড়ক ও জনপথ বিভাগ। চালকরা জানায়, শুক্রবার মধ্যরাত পর্যন্ত মিনিবাস প্রতি 60 টাকা, দূরপাল্লার বাসে 115 টাকা এবং ট্রাক প্রতি 150 টাকা টোল আদায় করা হয়। কিন্তু শনিবার থেকে মিনিবাস প্রতি 125 টাকা, দূরপাল্লার বাসে 140 টাকা ও ট্রাক প্রতি নেওয়া হচ্ছে 300 টাকা। এছাড়া প্রতিটি মাইক্রোবাস 40 টাকা থেকে বাড়িয়ে আদায় করা হচ্ছে 100 টাকা। এদিকে হঠাৎ করে বাড়তি টোল আদায় করায় বিক্ষোভ প্রকাশ করেছেন পরিবহন চালক ও শ্রমিকরা। তবে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ইজারাদারদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় সরকারি নির্দেশ মেনেই সেতুর টোল আদায় করা হচ্ছে।
কালকে রাত্রে গেছি 45 টাকায়, এসে 9টার দিকে, আজকে আসছি 100 টাকা ভাড়া নিছে। আগে দিচ্ছিলাম 230 টাকা, এখন তো 300 টাকা করে ভাড়া দিচ্ছে। এইটা আমাদের জুলুম অত্যাচার করতে আছে, আর সরকার যদি লয় দিতে আমাকে বাধ্য হইবে, কিন্তু এটা করা ঠিক হয় নাই। সরকার নির্ধারিত বর্ধিত হারে ভাড়া টোল আদায় করা হচ্ছে, যাহা পরবর্তীতে ইজারাদার নিয়োগ না হওয়া পর্যন্ত এই হারে বর্ধিত হারে টোল আদায় করবেন সড়ক জনপথ অধিদপ্তর। আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মাদারীপুর, যশোর, মেহেরপুর ও বান্দরবান সহ দেশের বিভিন্ন স্থানে শান্তি পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের লেকের পাড়ে মানববন্ধন করে বেসরকারি সংগঠন সুজন। পরে শান্তি পদযাত্রা করে তারা। এদিকে সকালে যশোর প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী সংগঠন সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় বক্তারা সংঘাত পরিহার করে ঐক্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানান। এছাড়া মেহেরপুর, নোয়াখালী, নওগাঁ, পিরোজপুর, নেত্রকোনায় আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন ও শান্তি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া আজিজুল হক কলেজের ছাত্রী তাসফিয়া তুবার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন তার সহপাঠীরা। সকালে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এই কর্মসূচিতে তাসফিয়া তুবার পরিবারের সদস্য সহ 5 শতাধিক শিক্ষার্থী অংশ নেন। একই দাবিতে শহরের সাতমাথা এলাকায় মানববন্ধন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এ সময় বক্তারা তুবা হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গত 27 সেপ্টেম্বর বাড়ি থেকে বের হওয়ার পর সদর উপজেলার ছাতিয়ানতলা এলাকার রেল লাইনে তুবার লাশ পাওয়া যায়। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে ওনারপাড়া রেলওয়ে থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করেন। ঈদের আমেজ শেষ হলেও ঢাকামুখী যাত্রীদের স্রোত থামছে না মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটে। ভোর থেকে হাজারো মানুষ কাওড়াকান্দি ঘাট হয়ে রাজধানীতে ফিরছেন। শিবচরের বাইপাস সড়কে যানবাহনের চাপে প্রায় 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যাত্রীদের ঘাটে পৌঁছাতে হচ্ছে। পরে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করে লঞ্চ ও স্পিড বোটে চড়ছেন তারা। অন্যদিকে দীর্ঘ যানজটের কারণে ফেরি না পাওয়ায় দুর্ভোগে পড়েছেন পরিবহন চালকরাও। তবে ফেরিঘাটের ব্যবস্থাপক জানান, শিমুলিয়া থেকে খালি ফেরি কাওড়াকান্দি ঘাটে এনে যাত্রীদের পদ্মা পারাপারের ব্যবস্থা করা হচ্ছে। আর প্রতিটা ঈদে এরকম ঝামেলাটা আমরা বুক করতে হচ্ছে ফেরির জন্য। প্রায় 15-20 টাকা গাড়ির পিছনে আমাদের গাড়ি আছে, ঠিক আছে, কখন ফেরিতে উঠতে পারবো তা এখনো বলতে পারতেছি না। 2 ঘন্টা যাবত এখানে দাঁড়ায় আছি, মানে হাইটে যাইতেছি গাড়ির জ্যামে। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে উৎসবমুখর পরিবেশে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা। নৌকাবাইজ দেখতে মানুষের ঢল নামে ব্রহ্মপুত্রের পারে। ময়মনসিংহ পৌরসভা গত 3 বছর ধরে আয়োজন করে আসছে এই প্রতিযোগিতা। নদী রক্ষায় সচেতনতা তৈরি ও গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই আয়োজন বলে জানান পৌর মেয়র। হোসেন আলীর ক্যামেরায় হারুনুর রশিদের রিপোর্ট। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা উপভোগ করতে শুক্রবার বিকেলে হাজার হাজার মানুষের ঢল নামে ময়মনসিংহ শহরের জয়নুল পার্ক এলাকায় ব্রহ্মপুত্রের পারে। নৌকাবাইজকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় অন্যরকম এক উৎসবের আমেজ। ময়মনসিংহ ও জামালপুর জেলার 25টি নৌকা 2টি গ্রুপে অংশ নেয় প্রতিযোগিতায়। নানা রঙে সাজানো নৌকা আর বাইছাদের বাহারি পোশাকও নজর কাড়ে দর্শনার্থীদের। বোঝা যাচ্ছে যে এটা কতটা জনপ্রিয় ছিল আর এখনো কতটা জনপ্রিয় আছে। এত লোক দেখে আর কি বুঝতে পারছি। আমার খুবই ভালো লাগলো এখানে আসা। গ্রাম্য খেলা শহরে তো হয় না, শহরে মানুষ দেখতেও পারে না, আমরা উপভোগ করার জন্য আসছি। আমি না শুধু, সম্পূর্ণ যত লোক আছে সবাই এটার ব্যাপারে খুব খুশি এবং খুব উৎফুল্ল। নৌকাবাইজ ভালো লাগে, সবাই তো পছন্দ করে নৌকাবাইজ, আমিও পছন্দ করি। ঐতিহ্যবাহী একটা জিনিস, সেটা অনেক ভালো লাগলো। আর এটা যদি ঘন ঘন করা হয় আরো, তাহলে মানে আরো ভালো হয়। এই নৌকাবাইজটা যাতে প্রতি বছর আয়োজন করা হয়, ময়মনসিংহবাসী থেকে এটা আমাদের দাবি। নদী রক্ষায় সচেতনতা তৈরি ও গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই আয়োজন বলে জানালেন পৌর মেয়র। অতীত যে ঐতিহ্যগুলো এগুলো আমাদের বর্তমান প্রজন্মের মাধ্যমে বেঁচে থাকুক হাজার বছর, আমাদের বাঙালিত্ব আমরা যেন ধরে রাখতে পারি। এই উদ্যোগটি ভবিষ্যতে অব্যাহত থাকবে আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে। আমরা অতীতে যে জিনিসগুলো শুরু করেছি এগুলো আমরা ভবিষ্যতেও আমরা অব্যাহত রাখতে চাই।
প্রতিযোগিতায় ছোট নৌকা গ্রুপে ময়মনসিংহ সদর উপজেলার কুষ্টিয়ারচরের ফারুক মিয়া এবং বড় নৌকা গ্রুপে বড়রচরের ইদ্রিস মেম্বারের নৌকা প্রথম হয়। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী। চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার পাওয়ায় গণসংবর্ধনা, স্বাগত জানালেন উচ্ছ্বসিত নেতাকর্মীরা। রংপুরে দুর্বৃত্তদের গুলিতে জাপানি নাগরিক নিহত। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করেছে পুলিশ। গাইবান্ধায় এমপির গুলিতে শিশু আহতের ঘটনার 2 দিন পেরিয়ে গেলেও অস্ত্র জব্দ করেনি পুলিশ, বলছে পরিবারের অভিযোগ পেলে মামলা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুজাহিদের সঙ্গে কারাগারে দেখা করলেন তার 5 আইনজীবী। রিভিউ আবেদনের সিদ্ধান্ত। এবং সংস্কারের অভাবে খানাখন্দে পরিণত হয়েছে পর্যটন শহর কক্সবাজারের বেশিরভাগ সড়ক। মৌসুম চলায় ভোগান্তি পোহাচ্ছেন পর্যটকরা। এ ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।